দর্শক, বিশ্বজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও বাদ যায়নি এর ভয়াল থাবা থেকে। করোনার সব খবর ও আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। জীবাণুর বিরুদ্ধে নিরাপত্তায় হাতের কাছে যখন আছে সেফ হ্যান্ডস, চলুন কাজে হাত দিই আরো নিশ্চিন্তে। সেফ হ্যান্ডস, সেফ থাকুক অ্যাক্টিভ হ্যান্ডস। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যাটা 1.5 লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত 22.5 লাখ মানুষ। গেল 24 ঘন্টাতে অন্তত 7,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। নতুন করে আরও 85,000 মানুষের শরীরে নিশ্চিত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। একদিনেই যুক্তরাষ্ট্রেই 2,500-এর বেশি মানুষ মারা গেছেন করোনায়। নতুন করে আক্রান্ত 31,000-এর বেশি মার্কিনী। 24 ঘন্টাতে 800-রও বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। ফ্রান্সেও মৃত্যু হয়েছে প্রায় 800 মানুষের। স্পেন, ইতালিতেও লম্বা হচ্ছে লাশের মিছিল। তবে এই দুই দেশে নতুন সংক্রমণের হার কমেছে অনেকটাই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এখন পর্যন্ত নিরাপদ থাকলেও করোনার পরবর্তী হটস্পট হতে পারে আফ্রিকার দেশগুলো। মাত্র 3 মাসেই 1.5 লাখ প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 22 জানুয়ারি যখন প্রথম মৃত্যুর খবরটা আসে, তখন কেউ কল্পনাও করতে পারেনি এতটা ভয়াবহ হবে পরিস্থিতি। মৃতের সংখ্যা 50,000 ছাড়াতে সময় লেগেছিল 2.5 মাস। এরপর মাত্র 14 দিনেই মারা গেছেন পুরো পৃথিবী জুড়ে 1 লাখ মানুষ। অনেকটা নাজেহাল হয়ে পড়া বিশ্ববাসীর এখন অসহায় প্রশ্ন, কত প্রাণ নিয়ে থামবে এই করোনা? প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারে অসহায় পুরো পৃথিবী। বিশ্বের এমন কোনো অঞ্চল নেই যেখানে নেই ভাইরাসটির প্রকোপ। প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা। গেল ডিসেম্বরে ভাইরাসটির প্রকোপ শুরুর পর 3 মাসে আক্রান্তের সংখ্যা 1 লাখে পৌঁছায় 6 মার্চ। পরের 20 দিনে এর সংখ্যা বেড়ে যায় 5 গুণ। এরপর প্রতি সপ্তাহেই গড়ে 5 লাখের বেশি মানুষ সংক্রমিত হয় বিশ্বজুড়ে। দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। 10 ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে মৃত্যু 1000 জনের, সেখানে পরবর্তী 3 সপ্তাহে এর সংখ্যা বাড়ে প্রায় 50 গুণ। এখন প্রতি সপ্তাহে গড়ে 50,000 মানুষের জীবন কাটছে করোনা ভাইরাস। কোভিড-19-এর সবচেয়ে প্রলয়ঙ্করী রূপ দেখছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা প্রথম 10,000 ছাড়াতে 1 মাস সময় নিলেও তা দ্বিগুণ হয় মাত্র 5 দিনে। আর 20,000 থেকে 32,000-এর কোঠা ছাড়াতে সময় নেয় 4 দিনেরও কম। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ইতালির। 21 ফেব্রুয়ারি প্রথম প্রাণহানি দেখে দেশটি। পরের 3 সপ্তাহে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,000-এ। তা 5,000-এ পৌঁছাতে সময় নেয় মাত্র 10 দিন। তারপর প্রতি সপ্তাহেই জ্যামিতিক হারে বাড়ছে মৃত্যুর মিছিল। ভাইরাসটি দীর্ঘদিন সুপ্ত অবস্থা থাকতে সক্ষম, তাই যে কোনো মুহূর্তেই যে কোনো দেশে ব্যাপক হারে বাড়তে পারে প্রাণহানি আর আক্রান্তের হার। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এদিকে গেল 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করলেন আরও 2 প্রবাসী বাংলাদেশি। সব মিলিয়ে প্রাণহানির এই সংখ্যাটা এখন 156 জনে গিয়ে ঠেকেছে। শুক্রবার মৃত্যুবরণ করা নাহিদ সুলতানা নিউ ইয়র্ক নেত্রকোনা কমিউনিটির উপদেষ্টার স্ত্রী। তার বয়স হয়েছিল 58 বছর। খবরটি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। কিছুদিন ধরেই লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া 55 বছর বয়সী আব্দুল হক মুন্সিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটিও পারিবারিকভাবে নিশ্চিত করা হয়েছে। তার গ্রামের বাড়ি বরিশাল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 139 জনই নিউ ইয়র্কে থাকতেন। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার বাসিন্দা ছিলেন। দর্শকের পর্যায়ে একটি স্টুডিওতে নিউ ইয়র্ক থেকে যুক্ত করাতে চাই চিকিৎসক ডক্টর আমানুর রহমানকে। তিনি বর্তমানে ব্রঙ্কসের এমডি আর্জেন্ট কেয়ারের করোনা টেস্টিং সাইটে কাজ করছেন। ডক্টর আমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি নিউ ইয়র্ক থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারই সব রাজ্যে পরীক্ষা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন। সেক্ষেত্রে করোনা ভাইরাস শনাক্তের পরিমাণ কতটা বাড়াতে পারে বলে আপনার ধারণা রয়েছে একটু আমাকে জানাবেন, কারণ গত 24 ঘন্টাতে প্রায় 2,500 মানুষের প্রাণ সেই দেশটিতে কেড়ে নিয়েছে কোভিড-19। ধন্যবাদ। আসলে আমাদের এখানে এখন পর্যন্ত কোনো কমার আমরা কোনো এভিডেন্স দেখি না। প্রতিদিনই মানুষ প্রায় 80 to 90% পজিটিভ হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই জানেন প্রচুর মানুষ মারা যাচ্ছেন, হসপিটালাইজেশন হচ্ছেন। এখন যে সোশ্যাল ডিস্টেন্সিং অ্যাপ্লাই করা হয়েছে কয়েক সপ্তাহ আগে, এটার এফেক্ট হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে, কারণ আপনারা জানেন যে এগুলার
ডিলেড ইফেক্ট আছে, যে যারা আজকে আক্রান্ত হয়েছে তারা প্রায় 2-3 সপ্তাহ পরে গিয়ে হসপিটালাইজেশন হওয়ার একটা সম্ভাবনা, তারপরে ওই অংশ থেকে আরেকটা অংশ আইসিইউতে ভর্তি হওয়ার সম্ভাবনা, তারপর আইসিইউর অংশ আরেকটা অংশ ভেন্টিলেটর হয়ে আলটিমেটলি মৃত্যুবরণ করতে হচ্ছে। এই জন্য আমাদেরকে সবাই নির্দেশনা দিয়ে আছে যে আমরা এখনো ফ্ল্যাটেনিং এর জায়গায় আছিনি, এখনো আমরা পিকে আছি। এই জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে রাখছি যে আমরা কন্টিনিউয়াস 7 দিনই কাজ করতে হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই, সম্প্রতি বাংলাদেশের অনেক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন, একজন মৃত্যুবরণও করলেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে একটু যদি জানাতেন। আসলে খুবই আনফরচুনেট, বাংলাদেশে প্রথম চিকিৎসক যে ডক্টর পইন ভাই, উনি আমার 2 বছরের সিনিয়র ছিলেন। উনি কন্টিনিউয়াস আমার সাথে যোগাযোগ রাখতেন, যে বলতেন যে দোয়া চাইতেন যে আমাদের জন্য দোয়া করো, আমরা আমাদের করোনা ভাইরাস আক্রান্তের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু উনার যেটা হয়েছে যে একটা জেলা শহরে আনফরচুনেটলি একটা ভেন্টিলেটর ক্যাপাসিটি কোনো আইসিইউ ছিল না, হুইচ ইজ ভেরি আনফরচুনেট। উনাকে তার নিজের জেলা শহর মেডিকেল কলেজ থেকে ক্যাপিটালে আসতে হয়েছে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। এটা খুবই আনফরচুনেট। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ইউএসএ যেটা হয়েছে, আমরা যদিও আমাদের নিউ ইয়র্ক স্টেট অনেক আগে থেকে আমাদের ওয়ার্নিং দিয়েছিল যে চায়নার উহান থেকে একটা ভাইরাস আসতে পারে, কিন্তু গভর্নমেন্ট লেভেলে লকডাউনটা অনেক পরে হয়েছে। এই জন্য আমরা এখনো তার ইফেক্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশে সেম জিনিসটা মিস্টেক করা যাবে না, কারণ বাংলাদেশ এখনো মানে পিকে যায়নি। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রতিদিনই কেসগুলো বাড়তে আছে, এবং আমরা জানি যে হসপিটালাইজেশন, হাসপাতালে ভর্তির সংখ্যা মানুষ বাড়তেই থাকবে বাংলাদেশে। এই জন্য সেম মিস্টেক করা যাবে না। আরেকটা সেকেন্ড জিনিস করতে হবে যে বাংলাদেশে টেস্টিং ফ্যাসিলিটি বাড়াতে হবে। এখানে সবাই জানে যে টেস্টিং হচ্ছে ফান্ডামেন্টাল ফর এনি প্যান্ডেমিক। টেস্টিং করলে আপনি ইজিলি আপনি সেপারেট করে ফেলতে পারবেন কার পজিটিভ ছিল আর কার। ডক্টর আমানুর রহমান, অসংখ্য ধন্যবাদ, তিনি আমার সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন। এদিকে দেশে রাজধানী ঢাকা সহ মোট 51 জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছে করোনার সংক্রমণ। শুক্রবার সকাল পর্যন্ত যে পরিসংখ্যান দিয়েছে আইডিসিআর, তাতে মোট আক্রান্তের 40 ভাগের বেশি ঢাকা শহরের। ঢাকার পরই নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি 289 জন আক্রান্ত রয়েছেন। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে রয়েছেন 117 রোগী। এছাড়া নরসিংদীতে 65, কিশোরগঞ্জে 33 এবং মুন্সিগঞ্জে 27 জন। বন্দরনগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে প্রায় 37 জন। লক্ষ্মীপুরে 18 এবং কুমিল্লায় সেই সংখ্যাটি 15 জন। পুরো চট্টগ্রাম বিভাগে এর সংখ্যা 92। এছাড়া রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা 37-এ গিয়ে ঠেকেছে। বিভাগটিতে সবচেয়ে বেশি 12 জন গাইবান্ধায়। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত 42 জন, এর মধ্যে ময়মনসিংহ জেলায় 18 এবং জামালপুরে 12 জন রয়েছেন। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্তের সংখ্যা 31, এর মধ্যে বরিশালেই 17 জন। সিলেট বিভাগে 7, খুলনায় 6 এবং রাজশাহী বিভাগে এখন পর্যন্ত 8 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এদিকে দেশে করোনার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ঢাকা মহানগরীতে। আইডিসিআরের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্তের এই সংখ্যা এখন 740 জনে গিয়ে ঠেকেছে। এর মধ্যে পুরান ঢাকা এবং বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে 27, লালবাগে 21, গেন্ডারিয়ায় 14 এবং বাবুবাজারে 11 জন রোগী এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। বংশাল, ধোলাইখাল, দয়াগঞ্জ, সূত্রাপুর সহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ। মিরপুরের টোলারবাগে 19, মিরপুর 11-তে 13 জন এবং 12-তে রয়েছেন 11 জন রোগী। এছাড়া যাত্রাবাড়িতে 23, তেজগাঁওয়ে 16, বাসাবোতে 17, মহাখালীতে 12, গ্রিন রোডে 10, গুলশানে 13, ধানমন্ডিতে 18 জন রোগী রয়েছেন। আর মোহাম্মদপুরে 26 এবং উত্তরায় 20 জনের দেহে শনাক্ত করার কথা জানিয়েছে আইডিসিআর। করোনার সতর্কতায় এসব এলাকায় অনেক ভবন লকডাউন করে দেওয়া হয়েছে। তৎপরতা চালাচ্ছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা যোগ দিয়েছেন। রাজধানীতেই ফিরতে চাই। প্রথমেই রাজধানীর বিভিন্ন এলাকার আজকের পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নুন্নবী সরকার। নুন্নবী, শহরে যে সমস্ত এলাকায় লকডাউন চলছে বা সেখানকার পরিস্থিতিটা আপনি সাদা চোখে কেমন দেখছেন? মানুষ কি লকডাউনের বিধিনিষেধ মানছে কিনা? আইন রক্ষাকারী বাহিনীর তৎপরতাও নিশ্চয়ই চোখে পড়েছে আপনার।
লকডাউনের যে পরিস্থিতি সেখানে বেশিরভাগ মানুষই কিন্তু নিয়মকানুন মানছে, তবে নিম্নবিত্তের যে এলাকাগুলোতে আছে লকডাউন, সেই এলাকাগুলোতে কিন্তু কম মানুষ মানছে। কারণ হচ্ছে তারা বলছে যে তাদের জীবিকার জন্য তাদেরকে বাইরে বের হতে হচ্ছে, তাদের সহায়তার জন্য কেউ আসছে না, যা আসছে খুবই অপ্রতুল। এই সমস্ত কারণে সেখানে মানুষজন মানছে কম। আমি মোহাম্মদপুরের একটি এলাকায় এসেছি, সেখানে যদি আপনাকে দেখায় যে এখানে বিহারি পট্টি, কিন্তু এটা এখানকার মানুষজন কিন্তু নিম্নবিত্তের, তো তাদের এখানেও অনেকাংশে বেশিরভাগ মানুষই কিন্তু ঘরে রয়েছে, কিছু কিছু মানুষ বাইরে এসেছে, তো তারা তাদের জীবিকার সংকটের কথা বলছে আমাদেরকে। তো বেশিরভাগ মানুষ মানছে এই অর্থে বলছে যে সড়কে যদি যে পরিমাণ মানুষ ঢাকা শহরে বসবাস করে, যদি সড়কে তার 20 ভাগও বা 10 ভাগও আসতো তাহলে সড়ক আসলে ভরে যেত। তো সড়ক এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে, তবে যে পরিবহনগুলো আছে রিকশার সংখ্যা বেশি, রিকশায় করে মানুষ বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নানাভাবে তাদের কিন্তু যে চেষ্টা লকডাউন মানানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং কোথাও কোথাও আইনও প্রয়োগ করছেন। সহকর্মী ডুন্নু বিশরকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু আমাকে জানানোর জন্য। এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন আরেকজন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, একটু জানাবেন জনসমাগম এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন? রাস্তায় যানবাহন চলাচল কি পর্যায়ে রয়েছে সেটিও একটু জানাবেন। রুবায়েত, আপনি জানেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা শুরু থেকেই দেখে আসছিলাম যে তারা চাইছে যে নগরবাসী যেন ঘরেই থাকুক এবং সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করছে সকাল থেকে রাত পর্যন্ত। এবং আপনি জানেন যে এই মানুষকে, জনগণকে, নগরবাসীকে ঘরে রাখার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু মোতায়েন আছে এবং তারপরও আসলে কিছু মানুষকে বের হতে হয় এবং সেই বের হওয়া মানুষের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে অসংখ্য রিক্সা যারা বেরিয়েছিল এই শাহজাহানপুরের চেকপোস্ট, সেই চেকপোস্টের যারা দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু সেই রিক্সাগুলো আটকিয়েছে, সিএনজি আটকানো হয়েছে এবং এখানকার যারা আছেন তারা বলছেন যে মানুষ কারণে মানুষজন বের হচ্ছে এবং আসলে তাদেরকে যারা একেবারেই অপরাধ প্রমাণিত যে কোনো কারণ ছাড়াই তারা ঘুরতে বেরিয়েছেন তাদেরকে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া আর তাদের কোনো উপায় থাকে না এবং সেই কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করি, এখানে আছেন সার্জেন্ট এনামুল। আমরা জানতে চাচ্ছি যে আসলে পরিস্থিতি কি? আচ্ছা, পরিস্থিতি সেটা হচ্ছে যে উইদাউট কারণ, মানে যেটা একেবারেই অগ্রহণযোগ্য, এইরকম লোকজন রাস্তায় বের হচ্ছে, সেটা যে রিজনগুলো দাঁড় করতেছে সেটা যথার্থ যুক্তিসঙ্গত না। তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি, বারবার বলতেছি। এখন একেবারেই যেটা মানে মার্সেবল না, তাকে আমরা প্রসিকিউশন দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। বুঝতেই পারছেন রুবায়েত, আসলে মানুষজন ঘর থেকে বেরোচ্ছে এবং বের হওয়ার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু বেগ পেতে হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন চেকপোস্টে কড়া নজরদারি করতে। রুবায়েত, নিশ্চয়ই রাব্বি, মানুষ যদি এখনই সচেতন না হয় তাহলে ক্রমেই আসলে ইতালি কিংবা ফ্রান্স কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরিস্থিতি হতে যাচ্ছে এমনটা ধারণা করাই যায়। কারণ রাজধানীর বাইরে সবচেয়ে বেশি রোগী থাকা নারায়ণগঞ্জে একটু যেতে চাই, সেখানে প্রায় 289 জন রোগী রয়েছেন, বলা যায় অনেকটাই ডেঞ্জার জোনে রয়েছেন। সহকর্মী আমির হোসেন স্মিথ আমার সঙ্গে যোগ দিয়েছেন। স্মিথ, নারায়ণগঞ্জের রোগীরা কোথায় চিকিৎসা নিচ্ছেন? বিস্তার ঠেকাতে সেখানকার প্রশাসনের ব্যবস্থা আপনার কতটা চোখে পড়ছে? হ্যাঁ রোবায়েত, আপনি ঠিকই বলেছেন যে ডেঞ্জার জোন নারায়ণগঞ্জে প্রতিদিনই কিন্তু করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে। আজকে সকালে সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 301 জন কিন্তু শনাক্ত হয়েছেন, প্রায় 24 জনের মতো কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছেন। এটি বোঝা যায় যে নারায়ণগঞ্জ কতটা ডেঞ্জার জোনের মধ্যে আছে। তবে প্রশাসনের উদ্যোগ আছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন মানুষকে ঘরে রাখার জন্য, কিন্তু আমাদের সচেতনতারও কিছু অভাব রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা শুরু হয়েছে, তবে সেখানে শুধুমাত্র আইসোলেশন এবং সাধারণ চিকিৎসাই দেওয়া হচ্ছে করোনা রোগের আক্রান্ত। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, আইসিইউর কোনো ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু অনেকের আগ্রহ হচ্ছে ঢাকায় চলে যাচ্ছেন, যারা এই করোনার উপসর্গ নিয়ে বাসা বাড়িতে আছেন বা বিভিন্নভাবে তারা চেষ্টা করে ঢাকায় কিন্তু বিভিন্ন হাসপাতালে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ নারায়ণগঞ্জে সেই সুযোগ সুবিধাটি না থাকার কারণে কিন্তু রোগীদের আস্থাটা অনেকটা অর্জন
উন্নয়ন হচ্ছে না, যে কারণে কিন্তু তারা ঢাকামুখী হচ্ছেন। আর জানেন যে এই সময় ঢাকা যেতে যেহেতু লকডাউন, সেখানে অ্যাম্বুলেন্স বা বিভিন্ন যানবাহন পেতে মানুষের একটু ভোগান্তি হচ্ছে। তবে বিভিন্ন ওয়েতে কিন্তু তারা চেষ্টা করছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইইডিসিআর থেকে যে প্রতিদিন নমুনা সংগ্রহ করছে সেটির গতি অত্যন্ত মন্থর, কিন্তু এর গতি যদি বাড়ানো না যায় তবে নারায়ণগঞ্জের পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে, কারণ প্রতিটি ঘরেই এখন করোনার উপসর্গ নিয়ে কিন্তু অনেক রোগী অবস্থান করছেন। রোবায়েত স্মিথ সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। নারায়ণগঞ্জ থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনার মহাদুর্যোগে মহাবিপন্ন ঢাকার ভাসমান মানুষ। নিরাপদ দূরত্ব দূরের কথা, খুপড়ি ঘরে গাদাগাদি করে বসবাস করছেন তারা। কাজ নেই, তাই বন্ধ উপার্জনও। এরই মধ্যে ফুরিয়ে গেছে সামান্য পুঁজি বা সঞ্চয়। সরকারি বেসরকারি ত্রাণে কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছেন প্রান্তিক জনগোষ্ঠীর এই সমস্ত মানুষ। সহকর্মী শাকিল হাসান একটি রিপোর্ট তৈরি করেছেন আর ছবি তুলেছেন শিপন আহমেদ। কমলাপুরের ফুটপাত, পলিথিনের অস্থায়ী ছাউনি করে থাকছেন মোহাম্মদ গনি। এক যুগেরও বেশি সময় ধরে গনি রিক্সা চালান ঢাকায়। দীর্ঘ জীবনে এমন দুর্বিষহ সময় আর আসেনি। গনি বলছিলেন, সংকটের মধ্যেও রিক্সা নিয়ে বের হন তিনি। তবে সেই উপার্জনে চারজনের পরিবারে একবেলার খাবার জোটানোই কষ্ট। এখন তো মনে হয় ক্যাপটেপ নাই, এই রিক্সা চালাবো কোথেকে? 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরে 50 টাকা মারা যায় না। করোনার প্রকোপে থেমে গেছে সবকিছু। ভয়াবহ সংক্রামক এই রোগ থেকে নিস্তার পেতে নিরাপদ দূরত্ব রাখতে হয়, সে কথা সবারই জানা। মানতে হয় পরিচ্ছন্নতা, প্রয়োজন সুরক্ষা সামগ্রীর। কিন্তু এত সব জোগাড়ের সাধ্য কোথায় ভাসমান মানুষদের? করোনা মোকাবেলায় নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু এই মানুষদের সড়কই ঘর। এরা যাবে কোথায়? আমরা রাস্তায় থাকি, কই যাব? রাস্তা থেকে আমরা যাবার পথ নাই, এইখানে আন্দি বাড়ি খাই। পরশু দিনে গাইছিলাম, আগে এই পর্যন্ত খাওয়া নাই। গাড়ি চালাতে গাড়ি নয় ঘুরে ঘুরে চাই, জেট হয়ে যেতে না, জেট হয়ে যেতে যখন যান কাটতে খাইতাম। রাজধানীর প্রায় ৩৫০০ বস্তির পাশাপাশি সড়কে ফুটপাথে থাকেন অনেক ভাসমান মানুষ। করোনা দুর্যোগ এদের জীবন ধারণ দুঃসাধ্য করে তুলেছে। আমরা খুব কষ্টে আছি। আমরা এখানে দোকান করতাম, 2 মাস ধরে দোকান বন্ধ। দয়া করে মানুষে আল্লাহর রাস্তে কিছু দেওয়া গেলে এই খাই আমরা দিন কাটাই। এই চলিরা মানুষের দিদি দেয়, খাই নাইলে নাই। আমার কিছু আটা ভাঙা করে গেছে না, বিকাশিকা করে খাই, কই খাই কাম, কই তো বন্ধ, কে দিব খাতে চাম। মাঝে মাঝে সরকারি বা ব্যক্তি উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে এদের, কিন্তু তাতে কি জীবন চলে? অনিশ্চিত জীবন থেকে মুক্তির তো উপায় নাই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনার ভয়ে কিছুদিন সেবাদানে অনীহা পরিলক্ষিত হলেও পাল্টাতে শুরু করেছে বেসরকারি হাসপাতালগুলোর চিত্র। তবে রোগী অনেকটাই কম। চিকিৎসকরাও বলছেন, করোনার উপসর্গ পেলেই নির্দিষ্ট হাসপাতালে পাঠাচ্ছেন তারা। সতর্ক থেকে দিয়ে যাচ্ছেন অন্য রোগীর সেবা। কোনো রোগী যাতে করোনার উপসর্গ বা কোনো তথ্য গোপন না করে সেই অনুরোধ চিকিৎসকদের। মনিরুল ইসলামের রিপোর্ট। মাসখানেক ধরে দেশের বেসরকারি হাসপাতালগুলোর এমন খাখা অবস্থা। করোনা সংক্রমণের ভয় যেমন অন্য রোগীদের মধ্যে, তেমনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদেরও। রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে অতি জরুরি ছাড়া রোগীরা হাসপাতালে আসছে না। মাঝে কয়েকদিন স্বজনরা হাসপাতাল থেকে রোগীদের বাসায় নিয়ে চলে গেলেও 2-3 দিন ধরে আবারও আসতে শুরু করেছেন তারা। সার্ভিস একটু লোক কম আছে, এটার একদিকে খারাপ না, এটা পেশেন্ট কম আছে, এই জন্য টেক কেয়ার ভালো হয়েছে। আতঙ্কে ছিলাম, সবাই ছিলাম আতঙ্কে, একটু ভয় ছিলাম। আরও ডেলিভারি এখন মোটামুটি সব হাসপাতালে চালু আছে জরুরি বিভাগ। করোনার উপসর্গ নিয়ে কেউ আসলে তাদের জন্য আলাদা ব্যবস্থাও আছে কয়েকটি হাসপাতালে। দেশে অনেক চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী এরই মধ্যে কোভিড-19 আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্তরা কেউ তথ্য গোপন করায় লকডাউন হয়ে যাচ্ছে হাসপাতালের বিভিন্ন বিভাগ। আমাদের ইমার্জেন্সির পাশে আমরা বর্তমানে যে করোনা রিলেটেড যে রোগীগুলো আছে তাদেরকে আমরা একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য একটা ট্রায়াজ রুমের ব্যবস্থা করেছি। হিস্ট্রি হাইড করতেছে, তারা অনেক কিছু গোপন করতেছে। হ্যাঁ, তারা গোপন করতেছে এবং এটা আমি বলবো তাদের ইচ্ছাকৃতভাবে তারা করতেছেন। দিনে দিনে এক ডিপার্টমেন্ট একটা অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা যদি কোয়ারেন্টাইনে চলে যায়, তাদেরকে কারা সার্ভিস দিবে? করোনার ভয়াল থাবা যখন শুরু হতে থাকে বাংলাদেশে, তখন আতঙ্কে সুরক্ষা সামগ্রীর অভাবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ হয়ে যায় বা তাদের সেবাও কমে আসে।
তখন দেশব্যাপী সমালোচনা হয় যে হাসপাতাল মালিকরা বছরের পর বছর লাখ লাখ রোগী দেখে ব্যবসা করেন তারা কি 1000 পর্যন্ত পিপিই বা সুরক্ষা সামগ্রী কিনতে পারেন না। এমন সমালোচনার পাশাপাশি তাদেরকে ভর্ৎসনাও করেন দেশের সরকার প্রধান। আর তারপর থেকেই বদলে যায় পরিস্থিতি, সচল হয় বেসরকারি হাসপাতালগুলো। রোগী যারা আসছে যেটা সংখ্যা খুবই কম, ডাক্তার বা রিলিভেন্ট লোকজন রাখা দরকার, সেটা কিন্তু রাখা হচ্ছে। আরো নাজুক পরিস্থিতি আপনার সৃষ্টি হয়, সেখানে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের সমস্ত সব হসপিটালগুলো যখন যেটা দরকার, যেভাবে দরকার আমরা ঝাঁপিয়ে পড়ব, আমরা প্রস্তুত আছি। গত সপ্তাহে 6টি বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নির্ধারিত করতে বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু আনোয়ার খান মডার্ন সেই প্রস্তুতি শেষ করেছে, যেখানে করোনা রোগী ভর্তিও শুরু হবে দ্রুতই। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। দর্শক, দেশের আরও কয়েকটি জেলার করোনা পরিস্থিতি জানাবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে দক্ষিণের জনপদ খুলনা থেকে যোগ দিয়েছেন প্রবীর বিশ্বাস। তিনি জানাবেন যে করোনা দুর্যোগে খেটে খাওয়া কর্মহীন মানুষদের পরিস্থিতি তিনি কেমন দেখছেন, সহায়তা কী কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রবীর। রুবায়েত, যদি বলি খেটে খাওয়া হতদরিদ্র মানুষ যারা রয়েছে তাদের কিন্তু সংখ্যা দিন দিন রাস্তায় বাড়ছে। শুধু তাই নয়, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেসব মানুষ রয়েছে শহরে তাদেরও কিন্তু সংখ্যা বাড়ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন যে খুলনার মানুষের ত্রাণ সহায়তার জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 800 মেট্রিক টন চাল এবং 41 লক্ষ টাকা পাওয়া গেছে। এর বাইরেও তিনি স্থানীয়ভাবে যারা বিত্তবান রয়েছেন, যারা সম্পদশালী রয়েছেন তাদের থেকে আরও 950 মেট্রিক টন চাল এবং 3 লক্ষ টাকা তিনি কিন্তু জোগাড় করেছেন এবং সেইগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমে, উপজেলা প্রশাসনের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে সেগুলো বিতরণ করছে। এছাড়া সিটি কর্পোরেশন থেকেও প্রতিটি পরিবারকে অর্থ সহযোগিতা করা হচ্ছে, খাদ্য সহায়তা করা হচ্ছে এবং খুলনা নগরীর যে 31টি ওয়ার্ড রয়েছে প্রতি ওয়ার্ডে 300 পরিবারকে ধরে এমন 9300 পরিবারকে এই খাদ্য সহায়তা দিচ্ছে সিটি কর্পোরেশন। এর বাইরেও যারা সংসদ সদস্য রয়েছেন, অন্যান্য যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারাও ব্যক্তি পর্যায়ে সহযোগিতা করছে। আমরা একটু কথা বলবো সেই সমস্ত হতদরিদ্র মানুষ যারা এখনো ক্ষুধার তাড়নায় রাস্তায় নামে, তারা আসলে কতটা পেয়েছে একটু জানতে চাইবো। যে ত্রাণ দিচ্ছে সরকারের পক্ষ থেকে, আপনারা কি কি পেয়েছেন অথবা পেয়েছেন কিনা? 5 কেজি চাল, 2 কেজি আলু পাইছি। সেটা কবে পেয়েছেন? পাইছি আজ 10 দিন হয়েছে। আমরা শুনছিলাম রুবায়েত 5 কেজি চাল, 2 কেজি আলু 10 দিন আগে একজন পেয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি কি পেয়েছেন? আমি 5 কেজি চাল পেয়েছি 15 দিন আগে। রুবায়েত, আমরা শুনছিলাম 15 দিন আগে, 10 দিন আগে এইসব। প্রবীর বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। খুলনার খবর জানাচ্ছিলেন। এবার একটু বন্দনগরী চট্টগ্রামে যেতে চাই, সেখান থেকে যোগ দিয়েছেন শিহাব জিসান। জিসান, জানাবেন চট্টগ্রামের মানুষ কি ঘরে থাকার নির্দেশনা মানছেন কিনা, যারা বের হচ্ছেন তাদের বক্তব্য কি, প্রশাসন কি বলছে? রুবায়েত, চট্টগ্রামের মানুষজন ঘরে থাকার নির্দেশনা সত্যি বলতে গেলে মানছেন না। অনেক মানুষই আসলে নির্দেশনা মানছেন না, যার ফলে আমরা যেটি দেখি যে মূল সড়কে সাধারণ মানুষের পরিমাণ কম থাকলেও অলিগলিতে আসলে সাধারণ মানুষের পরিমাণ বেশি থাকে এবং তারা যে সচেতন নয় এটি কিন্তু তার প্রমাণ। এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, তারা সবাই একযোগে স্বীকার করছেন যে সাধারণ মানুষ আসলে সচেতন হচ্ছে না। তারা যে নির্দেশনা, সেই নির্দেশনা আসলে তারা মেনে চলছে না এবং এই নির্দেশনা মেনে না চলার ফলে কিন্তু চট্টগ্রামে দিনে দিনে আক্রান্তের পরিমাণ বাড়ছে। আমরা দেখি যে জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক দিন কাজ করে যাচ্ছে সকাল 9টা থেকে রাতের 9টা পর্যন্ত। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা একেবারে সকাল 7টা থেকে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারা দিনরাত পরিশ্রম করছে, কিন্তু তারপরও প্রশাসনের এই ধরনের কঠোর নজরদারি সত্ত্বেও আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষজন তারা কিন্তু সচেতন হচ্ছে না। তারা কারণে অকারণে বাসা থেকে বের হচ্ছেন এবং সেই কারণগুলো যখন মানুষজনকে জিজ্ঞেস করা হয় যে তারা আসলে কেন বের হচ্ছেন, তারা বলছেন কেউ বাজারের উসিলা দিচ্ছেন, কেউ আবার ওষুধ কিনতে যাওয়ার কথা বলছেন, কিন্তু আসলে বাস্তব চিত্র আসলে বলতে গেলে ভিন্ন এবং সাধারণ মানুষ এই আইন মানছে না। প্রশাসন বলছে যে তারা কঠোর হচ্ছে, কিন্তু তারা আসলে মানুষজনকে সচেতন করতে পারছে না এবং যার ফলে চট্টগ্রামে আক্রান্তের পরিমাণ দিন দিন বাড়ছে। রুবায়েত। শিহাব জিসান, অসংখ্য ধন্যবাদ। বন্দনগরী চট্টগ্রামের আপডেট তিনি জানাচ্ছিলেন। দর্শক, করোনা আপডেটে এ পর্যায়ে আমার সঙ্গে
রাজশাহী থেকে যোগ দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান। জনাব খলিলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে রাজশাহীতে যে হারে করোনা পরীক্ষা হচ্ছে তাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজশাহীতে করোনার পরীক্ষা শুরু হয়েছে গত 1 এপ্রিল থেকে এবং প্রতিদিনই কিন্তু সেই সংখ্যা বাড়ছে এবং যেহেতু রাজশাহীতে লকডাউন চলতেছে, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসতে পারছে না বা যোগাযোগ ব্যবস্থা মানে আমাদের করোনার পরিস্থিতির জন্যই ইন্টারাপ্ট করা হয়েছে, সেই সেন্সে আমি মনে করি যে একেবারে কম না। তবে আমি মনে করি যে করোনার পরিস্থিতি নিয়ে যেভাবে আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত আছি, এই সংখ্যা হয়তো আমাদের আরও বাড়বে। এই পরীক্ষাগারের সংখ্যাও যে হয়তো বা বেড়ে যাবে, বাড়লে আমরা প্রকৃত পরিস্থিতি জানার ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে যাব। যে তথ্য বা উপাত্ত আমার কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত রাজশাহীতে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। রোগী বাড়লে চিকিৎসা দেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি আপনাদের রয়েছে কিনা ডাক্তার খলিল, একটু যদি জানান। হ্যাঁ, আপনি জানেন যে রাজশাহীতে একটি বিভাগীয় সমন্বয় কমিটি আছে, আবার একটি জেলা সমন্বয় কমিটি আছে। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে, করোনার ব্যাপারে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। সেই কাজের ধারাবাহিকতায় রাজশাহী শহরে একটি রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। সেই প্রতিষ্ঠান অনেক পুরনো প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান কিন্তু এই সমন্বয় কমিটির যে চিন্তা চেতনা, তাদের যে নির্দেশনা, সেইভাবে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তুত হয়ে আছে এবং আরও প্রস্তুতি নিচ্ছে। যেমন ধরুন, রাজশাহীতে 15 জন চিকিৎসকের নাম এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে। রোগীরা বাসায় বসে থেকে তাদের করোনা বিষয়, এমনকি পাশাপাশি অন্যান্য বিষয়ে তারা তাদের চিকিৎসা ঘরে বসে থেকে নিতে পারবে। এটি কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং পদক্ষেপ। তারপরে আমরা দেখেছি যে আউটডোরে এবং ইমার্জেন্সিতে আমাদের করোনা রোগী দেখার জন্য একটা আলাদা কর্নার তৈরি করা হয়েছে, বা সর্দি কাশি জ্বরের রোগী দেখার জন্য আলাদা কর্নার তৈরি করা হয়েছে। পাশাপাশি আমাদের সেই রোগীগুলো অবজারভেশনে রাখার জন্য কিন্তু আমাদের কতগুলো ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে এবং সেখানে মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। যে রোগীগুলোকে আমরা একেবারে মনে করতেছি যে হতে পারে। বোরো ধান ঘরে তোলা শুরু না হতেই আগাম বন্যার পূর্বাভাসে দিশেহারা সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষক। তারা বলছেন করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা শ্রমিক স্বল্পতায় এমনিতেই রয়েছেন বিপাকে, তার উপর টানা ঝড় বৃষ্টিতে বন্যা হলে খেতেই নষ্ট হবে এই ফসল। এই অবস্থায় ধান কাটতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। পাকা ধানের ছড়ায় বৈশাখী হাওয়া যেন চঞ্চল নুয়ে পড়া শীষ, গোলায় ওঠার আগে শস্যে শস্যে আলাপ। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরের বোরো ক্ষেতের দৃশ্যটা এখন এমনই। তোড়জোড় চলছে ধান ঘরে তোলার, কিন্তু শ্রমিক সংকট চাষিদের ভোগাচ্ছে বেশ। করোনার প্রভাবে বেশি দামেও মিলছে না দিনমজুর। মানুষ পাওয়া যায় না, অনেক সময় দেখা যাচ্ছে মানুষের জন্য ধান কাটতে পারে না। এই ধান না কাটতে হলে 1 দিন 2 দিন পিছায় যায়। এই পিছানোর কারণে আরো ধানের ক্ষতি হয়। সরকারের কাছে দাবি আছে, আমরা সরকারে মেশিন দিলে তো ভালোই। আমরা এর মাঝে এসেছে আরও খারাপ খবর। দেয়া হয়েছে আগাম বন্যার পূর্বাভাস। তটস্থ কৃষক জানেন না কিভাবে সামলাবেন দুর্যোগের চ্যালেঞ্জ। এখন যদি পাহাড়িয়া পানি আসে সব কিছু ডুবে যাইব, তা আমরা বিরাট সমস্যায় পড়ে যাই। বৃষ্টি হলে ডর লাগে, পানি দুজু বাইরে যায়, পাহাড়ের ডলে বন্যা ক্ষতিগ্রস্ত। 2 দিন বৃষ্টি হইলে মনে হয় যে গোলা জমিন গলায় গলায় পানি হয়ে যায়। ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ধান কাটতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। আমরা সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি যাতে কৃষক ভাইয়েরা তাদের উৎপাদিত ধান এই করোনা সংক্রমণ প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও সুন্দরভাবে তুলতে পারে। যে যদুকাটা নদী, সেই নদীটা আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করতে পারে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমরা ট্রেস করেছি। সেই জায়গাগুলোতে আমরা বস্তার ডাম্পিং এবং প্রযোজ্য ক্ষেত্রে জিও ব্যাগও ডাম্পিং করব। চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 1.5 শতাধিক হাওরে বোরো চাষ হয়েছে। রাকিব খান, যমুনা নিউজ।
অন্যদিকে শ্রমিক সংকটে ফলন নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জের চলন বিলের বোরো চাষিরাও। ক্ষেত পরিচর্যা এবং ধান ঘরে তোলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাদের, যদিও প্রশাসন বলছে কৃষক এবং শ্রমিকদের চলাফেরায় কোনো ধরনের বিধিনিষেধ বা বাধা নেই, জমিতে কাজ করতে পারবেন তারা। মাঠের পর মাঠ, বোরো ধানের চাষ, মৌমো গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে, ফলনও হয়েছে বেশ। কোনো ক্ষেতের ধানে এরই মধ্যে পাকা রং লেগেছে, সেগুলো 2 সপ্তাহের মধ্যে ঘরে তুলতে হবে। অনেক ক্ষেতে আবার আধা পাকা ধান, সেখানেও দরকার পরিচর্যা করা। অথচ করোনার প্রভাবে ঘর থেকে বের হওয়া মানা, তাই দেখা দিয়েছে শ্রমিক সংকট। বাড়ি বাড়িতেছে না, বিভিন্ন বাধা বিপত্তি, তাছাড়া সবারই জানা একটু ভয় আছে। আপনারা দেখেন যে জমিগুলোর ক্ষেত নিরানের সময় হয়ে গেছে, নিরানি দেওয়ার সময় একটা ক্ষেতেও একটা কামলা নাই। দেশের খাদ্যশস্যের বড় একটি অংশের যোগান আসে সিরাজগঞ্জে বৃহত্তর চলন বিল থেকে। এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা, চরম দুশ্চিন্তায় কৃষকরা, শঙ্কা বড় ধরনের লোকসানের। আমার অনেক ক্ষতি হবে, কারণ একটা সারা বছর আমি যে ফসলটা উঠাই, সারা বছর খাই, তাতে আমার তো আপাতত ধরেন কমসে কম সারা বছর 1 মাসেই বাজে খরচ ওই দাম দিয়ে বিক্রি করে আমরা সংসার চালাই। কামলার অভাবে যদি কাইটা না তুলতে পারি তত দুর্ভিক্ষ দেখা যাবে এবং আমাদের না খেয়ে থাকতে হবে। অবশ্য আশার কথাই শোনালেন কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা। জানালেন কৃষক ও শ্রমিকদের চলাচলে বাধা নেই, জমিতে কাজ করতে পারবে তারা। আমরা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের অবহিত করছি, বিশেষ করে শ্রমিকদের, তারা যদি কোথাও যেতে চায় সেক্ষেত্রে প্রশাসনের কোনো বাধা থাকবে না এবং কৃষি শ্রমিক যাতে সঠিকভাবে কাজ করতে পারে। চলতি মৌসুমে জেলায় 1,41,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,90,000 টন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মৃতের সংখ্যা বেড়ে চললেও পশ্চিমা দেশগুলোতে কিছুটা কমতে শুরু করেছে নতুন সংক্রমণ। তবে ভাইরাস বিশেষজ্ঞদের সতর্কতা, সংক্রমণ কমা মানেই কোভিড-19-এর বিদায় ঘণ্টা নয়, বরং কিছুটা বিরতি দিয়ে আবারও শুরু হতে পারে এই ভাইরাসের বিস্তার। ফের মহামারী ঠেকাতে আরও অন্তত কয়েক বছর সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। টানা কয়েক সপ্তাহ পর ইউরোপের কিছু দেশে শিথিল হচ্ছে লকডাউন। তবে গবেষকরা সতর্ক করছেন, নতুন সংক্রমণ আর মৃত্যু কমা মানে এটা নয় যে দুর্বল হয়েছে কোভিড-19, বরং স্বাভাবিক জীবনযাত্রা শুরু হলে ঝুঁকি আছে নতুন করে বিস্তারে। দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়ালে মাত্রা কেমন হতে পারে, প্রস্তুতি বা কেমন হওয়া উচিত তা নিয়ে শুরু হয়ে গেছে গবেষণা। সার্স ও মার্সের মতো পুরনো করোনা ভাইরাসগুলোর চরিত্র বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। আগের ভাইরাসগুলো নিয়ে গবেষণায় দেখা গেছে অনেক ক্ষেত্রে সেগুলোর বিরুদ্ধে মানব শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সার্সের ক্ষেত্রে 1 থেকে 3 বছর পর্যন্ত অ্যান্টিবডি সক্রিয় থাকার প্রমাণ পেয়েছি। তবে কোভিড-19-এর ব্যাপারে কিছু জানা নেই। আবারও বিস্তার হলে অ্যান্টিবডি কতটা প্রতিরোধ করে তুলতে পারবে কিংবা কত সময় পর্যন্ত তা কার্যকর হবে, এগুলো বের করার চেষ্টা করছি। নোভেল করোনা ভাইরাসের টিকা বা প্রতিষেধক তৈরির জন্য দিনরাত চেষ্টা চলছে বিজ্ঞানীদের। হয়তো সফলতাও আসবে বছর খানেকের মধ্যে। তবে ওষুধ এলেই যে কোভিড-19 নিয়ে দুশ্চিন্তা কমবে তেমনটা মনে করেন না গবেষকরা। তাদের ধারণা, কিছুটা বিরতির পর আবারও বড় পরিসরে ঘটতে পারে বিস্তার। দ্বিতীয় দফায় কোন দেশগুলো হতে পারে হটস্পট তা নিয়েও বিশ্লেষণ চলছে এখন থেকে। বেশ কয়েক প্রজাতির করোনা ভাইরাসই নির্দিষ্ট মৌসুমে সক্রিয় হয়। এর প্রভাবে দেখা দেয় সাধারণ সর্দি কাশি। কোভিড-19 এর ধরন কিছুটা আলাদা। শীত প্রধান কিংবা গ্রীষ্ম প্রধান সব দেশেই সমান বিস্তারে সক্ষম এ ভাইরাস। নোভেল করোনা ভাইরাসের জিনোম বিবর্তনের যে নজির বিজ্ঞানীরা পেয়েছেন তাতে অনেকটা অনিবার্যভাবেই ফিরে আসবে সংক্রমণ। প্রস্তুতি হিসেবে কেবল ওষুধ নয়, আরও কয়েক বছর শারীরিক দূরত্ব, নিয়মিত পরিচ্ছন্নতার উপর জোর তাদের। তাগিদ দিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ব্রাজিলের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ নেলসন টেইক। শুক্রবার প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সামনে তিনি শপথ গ্রহণও করেছেন। এ সময় প্রেসিডেন্ট জেইর বোলসোনারো স্পষ্ট করেছেন, করোনার কারণে ধ্বংসের মুখে চলে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবেন নয়া এই স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবারই কোভিড-19 মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক ম্যান্ডেটাকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট বোলসোনারো। ম্যান্ডেটার বিরুদ্ধে অভিযোগ, তিনি করোনা ভাইরাসকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। ব্রাজিলের ট্রাম্প খ্যাত বোলসোনারোর দাবি, করোনার সংক্রমণকে তেমন পাত্তা দেওয়ার কিছুই নেই। বিস্তার ঠেকাতে লকডাউন বা কড়াকড়ি আরোপের বিরোধী এই প্রেসিডেন্ট।
করোনা সতর্কতায় বিশ্বের বেশিরভাগ দেশে লকডাউন থাকলেও চালু রয়েছে জরুরি সেবা। তবে এই জরুরি সেবার সংজ্ঞা এক এক দেশে এক এক রকম। প্রাণরক্ষাকারী ওষুধ কিংবা খাবার শুধু তাই নয়, জরুরি সেবার তালিকায় যোগ হয়েছে খেলনা, অ্যালকোহল, বেকারি, এমনকি আগ্নেয়াস্ত্র। মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে রেসলিংকেও বিবেচনা করা হচ্ছে জরুরি সেবা হিসেবে। লকডাউনে অচল পুরো ফ্রান্স। রাজধানী প্যারিস যখন জনমানব শূন্য, তখনও জরুরি সেবা বিবেচনায় খোলা এই বেকারি। প্যারিস জুড়ে জনপ্রিয়তার শীর্ষে এই দোকানের কেক, তাই ফোন করলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে কেক। করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের বেশিরভাগ দেশে বন্ধ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে খাবার এবং চিকিৎসা মিলছে জরুরি সেবার আওতায়। এর বাইরেও এমন কিছু পণ্যের চাহিদা বেড়েছে যেগুলো জরুরি সেবার আওতায় সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে শীর্ষে রয়েছে অস্ত্র ক্রয়। চলাফেরার সুযোগ না থাকায় ঘরে বসেই নানা রকম আগ্নেয়াস্ত্র কিনছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। লকডাউনের পর অনলাইনে এসব অস্ত্র কেনার চাহিদাও বেড়েছে ব্যাপক। এরপরই তালিকার শীর্ষে রয়েছে অ্যালকোহল। বিয়ার, ওয়াইন, ভদকার মতো বিভিন্ন অ্যালকোহল অনলাইনে অর্ডার করলেই মিলছে বাড়িতে বসে। পশ্চিমা অনেক দেশে বিষয়টি জরুরি সেবার অন্তর্ভুক্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতেই সময় কাটছে বেশিরভাগ শিশু কিশোরের। ফলে বেড়েছে খেলনার চাহিদাও। কিছু দেশে খেলনার দোকানও তাই জরুরি সেবার আওতাভুক্ত। কোথাও কোথাও চাহিদা আর অর্ডার বেড়েছে মারিজুয়ানার মতো বিভিন্ন মাদক দ্রব্যরও। জরুরি ওষুধ বিবেচনায় নিষেধাজ্ঞার বাইরে এগুলো। তবে জরুরি সেবার সংজ্ঞায় সবচেয়ে অদ্ভুত সংযোজন সম্ভবত রেসলিং। লকডাউনের মধ্যেও ফ্লোরিডায় WWE রেসলিং এর আয়োজন চালু রাখার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সেবা হিসেবে দর্শক শূন্য রিংয়ে চলছে লড়াই, অব্যাহত সরাসরি সম্প্রচার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা পরিস্থিতিতে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক এবং আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুরক্ষা প্রদানে কাজ করতে চায় সাকিব আল হাসান ফাউন্ডেশন। শুক্রবার সন্ধ্যায় লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার নিজেই। এই লক্ষ্যে পূরণে সমাজের বিত্তশালী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ জাকাতের অর্থ থেকে টাকা দিতে চাইলে সেখান থেকেও সুবিধা বঞ্চিতদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সাকিব। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। এমন পরিস্থিতিতে অনেকের মতোই বাংলাদেশের এই মেহনতি মানুষদের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু ক্রিকেটার। করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর নিজের নামে ফাউন্ডেশন তৈরি করেন বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। ফাউন্ডেশন তৈরির চিন্তা বেশ পুরনো হলেও করোনার কারণে তড়িঘড়ি করেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলছেন সাকিব নিজেই। সেই প্রক্রিয়ার প্রথম দফায় 20 লাখ টাকার তহবিল জোগাড় করে সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা দিয়েছেন সাকিব। আমি আশা করব আপনারাও যার যার জায়গা থেকে এরকম সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন। এই লক্ষ্য পূরণের পর এবার নতুন মিশন নিয়ে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। এবার করোনার বিপক্ষে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চিকিৎসক, নার্স সহ হাসপাতাল সংশ্লিষ্ট সবাইকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে পিপি সহ প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দিতে চান সাকিব। স্পেশালি আমাদের যারা ফ্রন্ট লাইনে এখন যারা আছেন, যারা সেবাদান করছেন, ডক্টর, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তাদেরকে যদি কোনোভাবে আমরা পিপি সরবরাহ করতে পারি কিংবা অন্যান্য মাস্ক থেকে শুরু করে অন্যান্য যেগুলো প্রয়োজনীয় ইকুইপমেন্ট, এগুলো যদি সরবরাহ করতে পারি আপনাদের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে। কঠিন সেই লক্ষ্য পূরণে সমাজের বিত্তশালী লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সাকিব। সাহায্যের পরিমাণের অর্থটা ক্ষুদ্র থেকে বড় যে কোনো অঙ্ক হতে পারে। একদিন বাইরে না গেলে আসলে খাবারটা আনতে পারে না, তাদের জন্য খুবই লাইফটা এখন ডিফিকাল্ট, মিজারেবলি বলতে হয়। তো এই জায়গাটায় যদি আমরা সবাই মিলে একটু হেল্প করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, আমরা যারা প্রিভিলেজড আছি, আমার কাছে মনে হয় যে এই বিপদ থেকে অ্যাটলিস্ট সাময়িকভাবে আমরা উতরাতে পারবো। কিভাবে সাকিব আল হাসানের ফাউন্ডেশনে অর্থ সহায়তা দেওয়া যাবে তার বিস্তারিত জানা যাবে ফাউন্ডেশনের টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকের ভেরিফাইড পেজে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
দর্শক, শেষ করব করোনা আপডেট, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের সবশেষ তথ্যটা কেমন রয়েছে। বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1,54,262 জনে গিয়ে ঠেকেছে। আক্রান্ত 22.5 লাখের বেশি মানুষ। নতুনভাবে সংক্রমিত 88,000 মানুষ। গত 24 ঘন্টাতে মারা গেছেন 8,672 জন। একদিনে প্রায় 2,535 মানুষ মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি 37,154 জন। নতুনভাবে আরও প্রায় 32,165 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। মোট আক্রান্ত 7,10,021 জন। অন্যদিকে স্পেনে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,90,000 মানুষ। নতুন সংক্রমিত হয়েছেন 5,891 জন। একদিনে প্রাণ গেছে 687 জনের। ইতালিতে আরও 575 জনের প্রাণহানি ঘটেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দেশটিতে 22,745 জনে। আক্রান্ত 1,72,000-এর বেশি মানুষ। নতুনভাবে প্রায় 3,493 জন শনাক্ত হয়েছে। ফ্রান্সে মৃতের সংখ্যাটা 18,681। একদিনে প্রাণ গেছে আরও 761 জনের। প্রায় 2,000 মানুষ নতুন করে দেশটিতে সংক্রমিত হয়েছেন। মোট আক্রান্ত 1,47,000-এর বেশি মানুষ। ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন 847 জন। এ নিয়ে মৃতের সংখ্যাটা 14,000 ছাড়িয়ে গেল ব্রিটেনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ। নতুনভাবে 5,500-এর মানুষের শরীরে কোভিড-19-এর উপস্থিতি দেখা গেছে। আর দর্শক, এই ছিল এখনকার মতো করোনা আপডেটে। আপনারা সচেতন হন, সাবধানে থাকুন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।